আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জুলাই 36 এর দুপুরের সংবাদে। প্রথমে জানিয়ে দিব জাতীয় সংবাদ। আজ ২রা মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন দিবস। ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। তৎকালীন ডাকসুর সহ-সভাপতি আসম আব্দুর রব সবুজ জমিনে লাল বৃত্ত ও সোনালী মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পথে এই দিনটি ছিল ঐতিহাসিক সূচনা। বাগেরহাটের শরণখোলা রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় বিএনপি কর্মী আরিফুল ইসলাম মাসুম নিহত হয়েছেন। রোববার রাতে শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে ২০ থেকে ২৫ জনের একটি সংঘবদ্ধ দল তাকে মারধর করে। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবার ও দলীয় নেতাদের অভিযোগ, নির্বাচনী বিরোধের জেরেই এই হামলা। পুলিশ বলছে, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা স্পষ্ট হবে। ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। রাজশাহীর কাটাখালীতে একটি খাদ্য গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাতে 10:30টার দিকে বিডি ফুড ও আকিজ ফুডের ডিপোর গুদামে আগুন লাগে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। গুদামে বিপুল পরিমাণ প্যাকেটজাত খাদ্যপণ্য পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি বলে মালিক দাবি করেছেন। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে। ঢাকায় উদ্ভূত আন্তর্জাতিক সংকট মোকাবেলায় সরকারের উচ্চ পর্যায়ে সতর্কতা জোরদার করা হয়েছে। জ্বালানি, বিমান চলাচল ও প্রবাসী নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রয়োজনে প্রবাসীদের নিরাপদে ফিরিয়ে আনার পরিকল্পনাও প্রস্তুত রাখা হয়েছে। সংশ্লিষ্ট দূতাবাসগুলোকে সার্বক্ষণিক যোগাযোগে থাকতে বলা হয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ রয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে জামায়াত ইসলামী ও সিপিবি। বায়তুল মোকাররমের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। বক্তারা মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। জামায়াত আমির খামেনির মৃত্যুকে শাহাদাত হিসেবে আখ্যা দেন। সিপিবি নেতারা বলেন, এই আগ্রাসনের বিরুদ্ধে ব্যর্থতার সুযোগ নেই। বিভিন্ন স্থানে সংহতি কর্মসূচি পালিত হয়েছে। ঢাকা ও আশেপাশের এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনে তাপমাত্রা কিছুটা কমতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। সকাল 6টায় ঢাকায় তাপমাত্রা ছিল 23.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 83%। পরবর্তী কয়েক ঘন্টা আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। দর্শক, এখন জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের হামলা শুরু করেছে ইসরায়েল। হিজবুল্লাহর রকেট হামলার জবাবে বৈরুত সহ বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়। বৈরুতের দক্ষিণ শহরতলিতে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় 10 জন নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবানন জুড়ে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে আঘাত করা হচ্ছে। এর আগে হিজবুল্লাহ ইসরায়েলের হাইফাই হামলার দাবি করেছিল। পরিস্থিতি দ্রুত আরও ভয়াবহ রূপ নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা জবাবে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। শনিবার থেকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে বাংলাদেশের তেল ও এলএনজি আমদানি ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানির দাম বাড়লেও বিদ্যুৎ ও শিল্প খাতে বড় প্রভাব পড়বে। নিত্যপণ্যের দামও বাড়তে পারে। এর বোঝা পড়বে সাধারণ মানুষের উপর। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় মোড় নিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে এই তথ্য জানান। পরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তা নিশ্চিত করে। খামেনির 36 বছরের শাসনের অবসান ইসলামী প্রজাতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। তেহরান থেকে ওয়াশিংটন পর্যন্ত কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে। অঞ্চল জুড়ে উত্তেজনা চরমে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের একাধিক দেশ আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ইরান, ইরাক, কুয়েত, কাতার সহ কয়েকটি দেশ সাময়িকভাবে আকাশপথ বন্ধ ঘোষণা করে। এর প্রভাবে ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে 3 দিনে 74টি ফ্লাইট বাতিল হয়েছে। হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন। সরকার জানিয়েছে, ফ্লাইট রিশিডিউল ও যাত্রীর সহায়তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্ব কে নেবেন তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংবিধান অনুযায়ী অ্যাসেম্বলি অব এক্সপার্টস নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করবে। তবে চলমান হামলার কারণে বৈঠক আয়োজন নিয়েই সংশয় তৈরি হয়েছে। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে কয়েকজন প্রভাবশালী আলেমের নাম আলোচনায় এসেছে। শাসক গোষ্ঠী দ্রুত স্থিতিশীলতা ফেরাতে চাইছে। বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় 4 বাংলাদেশি প্রবাসী আহত হয়েছেন। ধ্বংসাবশেষের আঘাতে তারা আহত হন। একজনের হাঁটুতে গুরুতর চোট লেগেছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বাংলাদেশ দূতাবাস তাদের নিয়মিত খোঁজ খবর রাখছে। প্রবাসীদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প বলেছেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান চলবে। তিনি দাবি করেন, এটি ছাড়া অন্য কোনো পথ নেই। একই সঙ্গে ইরানি বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানান তিনি। এদিকে ইসরায়েল দক্ষিণ লেবাননের 53টি গ্রাম ও শহরের মানুষ
মানুষকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। পরিস্থিতি গাজা যুদ্ধের মতো গণস্থানচ্যুতির আশঙ্কা তৈরি করেছে। মানবিক সংকট বাড়ছে। ইরানের বিভিন্ন শহরে বিমান হামলায় বেসামরিক হতাহতের সংখ্যা বেড়েছে। তেহরানের নীলুফার স্কয়ারে হামলায় 20 জনের বেশি নিহত হয়েছেন। আবাসিক ভবনেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। দক্ষিণ ইরানের একটি বালিকা বিদ্যালয়ে হামলায় শিশুর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 180-তে। সামরিক লক্ষ্য ছাড়িয়ে বেসামরিক এলাকাও আক্রান্ত হচ্ছে। আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগ সৃষ্টি হচ্ছে। ইরানের হামলার প্রতিবাদে গালফ কোঅপারেশন কাউন্সিল জরুরি বৈঠক করেছে। জিসিসি সদস্য দেশগুলো ইরানকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। তারা অভিযোগ করেছে ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। প্রয়োজন হলে নিজেদের নিরাপত্তার সব ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের আশঙ্কা আরও গভীর হচ্ছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।